আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সেই সাথে আপনার দর্শকদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। জামাত চাচ্ছে যে একটা যুদ্ধ বাদলে তারা প্রমাণ করবে, এই যে দেখো তারা ৭১-এর প্রতিশোধ নিতে চায়, পরাজয়ের প্রতিশোধ নিতে চায় পাকিস্তানের পক্ষে, কিন্তু জানে না আবার তারা পরাজিত হবে। এইবার যে পরাজিত হবে চরম ভাবে, এইবার কিন্তু বঙ্গবন্ধু নাই যে তাদের ক্ষমা করবে। এবার কিন্তু বঙ্গবন্ধুর মতো বৃহৎ হৃদয়ের কোন আওয়ামী লীগের নেতা নাই যে তাদের ক্ষমা করবে। অস্তিত্ব এদের এবার জামাতিদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে ভারতের সাথে যুদ্ধ লাগার সাথে সাথে। আমরা জানি এই দেশের যাত্রাবাড়ির মাদ্রাসা, সাভারের মাদ্রাসা আর মিরপুরের মাদ্রাসারা পোলাপন্দে যদি স্বপ্ন দেখে ভারত দখল করবে তাহলে তো হইতই। দুনিয়াটা যদি মাদ্রাসা দিয়ে কি করা যায়, ওই ওই অঞ্চলের সাম্প্রদায়িকতা নষ্ট করা যায়, ওই অঞ্চলের সভ্যতা সংস্কৃতি নষ্ট করা যায়, কিন্তু যুদ্ধে আপনি জিততে পারবেন না, এত সহজ না। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ আমার ভাই ফরিদ ভাই। উনি এতক্ষণ যা বললেন এটার সাথে আমি ১ ইঞ্চিও দ্বিমত না। উনি হাটাজারি মাদ্রাসার কথা বললেন, তবে আমার ভাই বুড়ো হয়ে গেছে তো ভুলে গেছে চট্টগ্রাম শহরের ভিতরে লালখান বাজার মাদ্রাসা ২০১৩ সালে বোমা বিস্ফোরণ ঘটছে। ভুলে গেছেন। এই বোমা বিস্ফোরণ আবার ২০২৫-এও ফুটছে একবার। জি জি জি। তখন দামানি দেওয়ার পরে ভাগছিল, ২০২৫-এ আবার ফুটছিল। ঢাকায়ও আরেকটা মাদ্রাসায় ফুটলো না, নারায়ণগঞ্জের কাছে, জি 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 জি। বিল্ডিং সহ ধইসা গেছে। জি জি জি। এগুলোর আলামতটা কি? এগুলো আলামত। আর অনেক ভাই, আরেক ভাই যেটা প্রশ্ন করছেন মাসুদ ভাই, আমার মনে হয় যেন আমার ভাই লজ্জায় হয়তো করেন নাই, বলেন নাই। হ্যাঁ, এটার দোষ আওয়ামী লীগেরও আছে। গত ১৫ বছর সারা বাংলাদেশে যত বড় বড় ওয়াজ মাহফিল হয়েছে, সব ওয়াজ মাহফিলের সভাপতি আওয়ামী লীগ নেতা, মন্ত্রী, এমপিরা করছে। আর ওখানে এমন এমন হুজুর ছিল, ওনারা আবার গর্ব করে বলতো, আমার ১৪ গোষ্ঠী আওয়ামী লীগ, তোরা আমার কেমন কস বিএনপি জামাত। সেই বেটাই আবার জামাতের নমিনেশন নিয়ে এখন শেখ হাসিনার ১৪ গোষ্ঠী উদ্ধার করে। এই হলো অবস্থা। কারণ যে ধর্মীয় অনুভূতিতে একটু সুশ্রুরি দিলে তখন আমরা ওই যে আওয়ামী লীগ, বিএনপি ওগুলো ভুলে যাই, তখন আমরা সব খাস মুসলমান। কিন্তু ধরতে আমরা ওই যে গনিমতের মালিশ ঘরের কামের বুয়ারও ছাড়ি না। বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে। আপনি কি মনে করেন না যে ইসরায়েলি রাষ্ট্রদূত এই কথাটা বলার আগে ইসরায়েল ওনাদের চরম পরম বন্ধু আমেরিকার সাথে আলোচনা না করে বলছে? ডট মিলান, এবার ডটগুলো মিলান দর্শক শ্রোতারা। ইসরায়েলি রাষ্ট্রদূত আজ থেকে ৪ দিন আগে এনডিটিভি কে বলেছিলেন, আর আজ থেকে ৩ দিন আগে আমেরিকান রাষ্ট্রদূত রাজশাহীতে সারদায় গিয়েছিলেন, বাজারে ঘুরে ঘুরে আম খাচ্ছিলেন। আবার সেখানে রিভার ভিউ হোটেলে ৫ দেশের কূটনীতিক সহ আরো কারা কারা ওখানে বৈঠক করছিল। পুশিনের জায়গাটাতে ওনাদের ঘুরার কামটা কি? ওখানে বিভিন্ন জায়গায় ঘুরার কামটা কি? ওনারা ওখানে এইদিকে ইসরায়েল বলে এই কথা, এটা সব একটু মিলান। যদি একটু না মিলাইতে পারেন তাহলে একটু মিলাই দিই। ইরাকে কি ছিল মনে আছে আপনাদের? মাস ডিস্ট্রাকটিভ ওয়েপন আছে, বলছিল কে? সংসদে দাঁড়ায় আমেরিকা। এরপরে ওইটারে লিফে নিল কারা? ইসরায়েল। ইসরায়েলের পর কারা? ইউরোপ। সবাই লিফে নিছে, কিন্তু আব্বাই বইলা দিছে। তো ঠিক এখন ওই যে ইসরায়েল বলছে, কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটা জিতা যুদ্ধ দরকার আছে, একটা যুদ্ধে জিততে হবে। ইরানে যুদ্ধ করতে যাইয়া মনে করছিল এটা খায়া ফেলাবে লাড্ডুর মতো, দিল্লিকা লাড্ডু, কিন্তু এটা কাটাইয়া গলায় বিদা গেছে। না পারতেছে উগলাইতে, না পারতেছে ফালাইতে। ওদের পরবর্তী টার্গেট ওই যেমন পাকিস্তান, এটা আগেই বলে দিছে ইসরায়েল। আর এখন বাংলাদেশ আছে। সেটা পাকিস্তানের লগে ৬ বছর পরে লাগুক আর 2 বছর পরে লাগুক, বাংলাদেশের লগে এটা লাগানি দিবে, কোনো না কোনো উপায় এটা লাগানি দিবে। তা না হলে আপনার এই যে সারদায় যে পুলিশ ট্রেনিং হয়, আমাদের পুলিশ ট্রেনিং যেটা সারদায়, আমরা আজীবন দেখছি বিভিন্ন দেশের পুলিশরা আসে, বা বাংলাদেশের সেনাবাহিনী, বিডিআর এবং পুলিশের সর্বোচ্চ ট্রেনিংটা হয় ফ্রান্সের একটা শহরে, নিজ শহরে। সারা বিশ্বের বিভিন্ন পুলিশ অফিসাররা আসে, সেনা অফিসার আসে ওইখানে ট্রেনিং নিতে। সেই জায়গায় সারদা গত 2 বছর বন্ধ। হঠাৎ করে আমেরিকান মার্সেনারি কেন আনতে হবে আমার? আমেরিকান যে মার্সেনারি গুলোকে এখানে আনা হচ্ছে সেগুলো কারা? সেম ওয়াগনার গ্রুপ, রাশিয়ার ওয়াগনার গ্রুপ, আমেরিকান মার্সেনারি, এরাই আছে। তো এদের নিয়ে একটা মিটিং, গোপন মিটিং ওখানে রাষ্ট্রদূতের, আমেরিকার মতো একটা রাষ্ট্রদূত। বাংলাদেশের সমস্ত পত্রিকা কিন্তু চুপ, কোন টক শোতে এগুলা নিয়ে আলোচনা হয় না। আমাদের মতন যারা ওই যে আমরা আসি, দাদাই কইছে বানতে দান, বানতে আসি ও দাদান, আমরা আলোচনা করি। আপনারা হয়তো কিছু দর্শক শুনেন, অনেকে শুনেন না, কিন্তু ঘটনা সত্য। আপনার এই যে যেটা বললাম রাষ্ট্রদূত সাহেব, এটা এখন কিছু কিছু ছবি বাইরেছে। ওনার কাজটা কি ওইখানে? ওখানে কেন উনি সোনাদিয়া বন্দরের কাছে যাবেন? কেন পুশিন পুশব্যাকের ওই জায়গায় যাবেন? কি বুদ্ধি দিচ্ছেন? কেন মার্সেনারি গ্রুপ দিয়ে পুলিশ ট্রেনিং করাইতে হবে? আর আমেরিকা কেন? আমেরিকা এর আগে র্যাবের ট্রেনিং করাইছিল না?
এটার উপর আবার নিষেধাজ্ঞা দিছে না। এইবার আবার কি, এবারের কাজটা কি? প্রয়োজনে ফ্রান্স থেকে নাও, ব্রিটেন থেকে নাও, জার্মান থেকে নাও, এরা তো পুলিশের আব্বা, এদের এখান থেকে নিয়ে যায় ট্রেনিং করাও না। বা আমেরিকা থেকে আনেন, কোনো দুঃখ নাই, আমেরিকার সরকার থেকে আনেন না, সরাসরি আমেরিকান সরকারের সাথে কথা বলে ওখান থেকে G2G চুক্তির মাধ্যমে আনেন যে আমাদের ট্রেনিং দিবে এখানে। সেটা না করি কেন? হামাসের যে ঘাঁটি এখানে আছে বা লোকজন আছে, এটা একেবারে মিথ্যা কথা না। কারণ মোসাদ পৃথিবীর 5টা শক্তিশালী গোয়েন্দা সংস্থার মধ্যে একটা। আর ইসরায়েল যখন কোন একটা কথা বলে ফেলে, ইসরায়েলের কেউ একজন আকপিস কিছু না কিছু একটা আছে। এটা হচ্ছে মূল কাহিনী। ধন্যবাদ মাসুদ ভাই। আমাদের দেশে কি কূটনীতি আছে নাকি? আমাদের দেশে কূটনীতি আছে এটাই তো আমি জানি না। মানে আমাদের দেশে কূটনীতি এতই লেজে গোবরে যে একজন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা সে ভারতে ঢুকতে পারে না। এত আমাদের কূটনৈতিক আকল আল্লাহ দিছে। আমাদের কূটনৈতিক আকল আল্লাহ এত দিছে যে একবার ছাত্র দল যায় চাইনাতে, আরেকবার ছাত্র শিবির যায় চাইনাতে, আমার ভাবির পোলারাও যায়, আবার এমনকি এই হেফাজতে ইসলামীরাও চাইনা থেকে ঘুরে আসছে, আবার আফগানিস্তান। আমাদের কূটনীতি এত জ্ঞান। আমি আমি তারেক রহমানকে, আমাদের মুসলেখা ভাইয়াকে অনুরোধ করবো, দয়া করে যদি একটু অতিথি হিসেবে আমির হারামজাদাকে নিয়ে একটু যদি মালয়েশিয়া যাইতেন, আমরা আরো খুশি হইতাম। একটু ঘুরে আসেন, তাহলে আরেকটু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই 2 দেশ থেকে একটু যদি এই আমির হারামজাদাকে নিয়ে, জামাতি এমপি, যিনি সকালে বলেন তার বাপ দাদা 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে, 2 কুলে, 1 কুলে না, তাই আমার মনে হয় যে বঙ্গবন্ধুর পরিবার ছাড়া বাংলাদেশে কেউ বলতে পারবে না, মানে বঙ্গবন্ধুর ফার্স্ট বা সেকেন্ড ব্লাড ছাড়া কেউ বলতে পারবে না যে 2 রক্তে তাদের মুক্তিযোদ্ধা আছে। কিন্তু আমাদের এই জামাতের এমপি আমির হারামজাদা কিন্তু বলছে যে তার বাপ দাদা আওয়ামী লীগ করে, তার মামা নানারা আওয়ামী লীগ করে। কিন্তু এখন আমরা আবার এটাও না, শুধু আমরা বলছি 18 কোটি জনগণের জননী শেখ হাসিনার বিরোধিতা যারা করবে তারা দুদকে যাবে, এই কথা কিন্তু বলেছিল আমির হারামজাদা। সেই আমির হারামজাদা কিন্তু এখন জামাতের এমপি। এরকমই তো আমাদের কূটনৈতিক জ্ঞান। আচ্ছা, ওইটাও গেল। কূটনৈতিক জ্ঞানের আরেকটা উদাহরণ দেই। আমাদের আসিক নাকি ফাসিক চৌধুরী একটা আছে, সে তো প্রথম খুব চাপা মারলো, চাপার ঠেলায় কুলায় না। হাইরে চাপা রে ভাই, আমগরে জামালপুরে চাপা তার কাছে ফেল, গোপালগঞ্জের চাপা তার কাছে ফেল, বরিশালে চাপা পর্যন্ত ফেল রে ভাই। সেই ফাসিক চৌধুরী এখন কি বলে, বিদেশি বিনিয়োগ আনতে আনতে এখন বলে এখন না দেশি বিনিয়োগ আমরা নজর দেব। এরকমই তো আমাদের কূটনৈতিক জ্ঞান। আমি শেখ ফরিদ গ্যারান্টি দিলাম, আমাকে আর রাষ্ট্রপতি ভাইকে বাংলাদেশ সরকার শুধু বিমান ভাড়া দিবে আর বলবে যে আমরা তাদের রিপ্রেজেন্টেটিভ, বড় পদ না, আমাদের সেক্রেটারি লেভেলের মর্যাদা দিবে। সেক্রেটারি, মন্ত্রী বলি নাই। দেখেন বিনিয়োগ এনে দিতে পারে কিনা। চ্যালেঞ্জ করলাম, 1 মাসের মধ্যে কমসে কম 10,000 কোটি টাকা এনে দেবো। আমি আর রাশেদ ভাই চ্যালেঞ্জ করলাম, দেখ না দেখি টাকা। আর আশিক চৌধুরী, ইউনুসের নাতি, তার মানে ভাইয়া, তারপরে অমকের ছাইয়া, কত তার পদবী, সবচেয়ে সুন্দর সুন্দর ইংরেজি বলে। ইংরেজি বললে যদি বিনিয়োগ আনা যাইতো তাহলে তো সব বিনিয়োগ চাইনাতে বিনিয়োগ যাইতো না। ইংরেজি বললে যদি বিনিয়োগ আসতো তাহলে তো আর্জেন্টিনায় বিনিয়োগ যাইতো না। ইংরেজি বললে যদি বিনিয়োগ আসতো তাহলে স্পেনে বিনিয়োগ হতো না। ইংরেজি বলতে পারলে যদি বিনিয়োগ, ইংরেজি ভাষার সাথে সম্পর্ক, ইংরেজি ভাষার সাথে বুঝি বিনিয়োগের সম্পর্ক আমরা শিখায়। বিনিয়োগ ওইভাবে আসবে। তো এরকম এদের কূটনৈতিক জ্ঞান এমনি আসবে না। যতটুকু সম্ভাবনা কিঞ্চিত ছিল, যেদিন বলছে এখানে হামাসের ঘাঁটি আছে, আপনি ধরে নেন ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ খতম। আপনি ধরে নেন বিদেশের কোন সভ্য মানুষ এই দেশে আসবে না। ইসরায়েলের একটা মেসেজ আমি বলেছিলাম তো, আমি আপনার চ্যানেলে বহুবার বলেছি, অন্য চ্যানেলেও বলেছি, আমার চ্যানেল বলেছে, ভারত কিন্তু চিকনে মার দিবে। ভারত কিন্তু এই দেশকে এমন ল্যাং মার কূটনীতি বুঝে, ভারত কি গেমটা খেলে দিল। এটা যদি ভারত বলতো কেউ তো মানতো না। ভারত যদি বলতো এখানে আইএসআই এর ঘাঁটি আছে, ভারত যদি বলতো এখানে হিজবুল্লাহর ঘাঁটি আছে, মানতো না। ভারত যদি বলতো এখানে কি লস্করে তাইবার ঘাঁটি আছে, তাহলে কিন্তু মানতো না। পৃথিবী বলতো না, রাগ করে কইতাছে। কিন্তু এমন একটা লোক দিয়ে বলাইছে, মানে একেবারে এমন হ্যামারিং করছে, প্যারাকটা ঢুকে গেছে সম্পূর্ণ। মানে ইসরায়েলের রাষ্ট্রদূত, তারপর তিনি শুধু রাষ্ট্রদূত না, তাকে দক্ষিণ এশিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। আবারও বলি, দক্ষিণ এশিয়ার দায়িত্ব প্রাপ্ত তিনি। শুধু তাই না, তিনি আবার আরেকটা উদাহরণ, তখন হায়দ্রাবাদ ছিলেন, আমি বলেছি আমেরিকার নেতা ইসরায়েলে গিয়ে বলেছে যে ইসরায়েল এবং ইহুদি রাষ্ট্রের অস্তিত্বের উপরে আমেরিকার অস্তিত্ব নির্ভর করে বলেছে। কিন্তু আমেরিকা কিন্তু ইসরায়েল কিন্তু কোনোদিন বলে নাই যে আমেরিকার অস্তিত্বের উপরে আমার অস্তিত্ব নির্ভরশীল। সুতরাং ইসরায়েলের সাথে ফাতরামি ছোটাই ফেলাবে। তবে একটা কথা বলে দেই আপনাকে, এটা ভবিষ্যৎবাণী আমি আগে করে রেখেছিলাম, তখন আওয়ামী লীগ ক্ষমতায়। আমি বলেছিলাম যে বিএনপি জামাতে একদিন ইসরায়েলকে স্বীকৃতি দিবে। এমন হইতে পারে যে আব্বা ইসরায়েল তুমি আর কিছু বললো না, তোমারে আমরা ওই যে আব্রাহাম অ্যাকর্ড ওটা সাইন করে দেই। এইটা একটা হইতে পারে যে এই চাপটা দিছে এই জন্য। তবে বাংলাদেশে ঘাঁটি আছে, তো কোনো সন্দেহ নেই। বাংলাদেশটা শোনেন, যেই দেশে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা গজায়, মাদ্রাসাতে কি তৈরি হবে?
আমাকে বুঝাই বলেন। এটা মানুষ, এটা আমরা যতই চাপা মারি রে ভাই, আকাশে চাঁদ উঠলে সবাই তো দেখে। আপনি যতই ঢেকে রাখেন, চাঁদকে তো ঢেকে রাখতে পারবেন না। যখন গিজ গিজ করে মাদ্রাসা, সেই দেশে তো কেউ বিনিয়োগ করবে না। তার উপরে হামাসের ঘাঁটি, মাদ্রাসায় পাওয়া যায় পাকিস্তানি পিস্তল। তার মানে বুঝতে পারছেন তো, এদের শুধু মগজ ধুলাই করে নাই, ট্রেনিংও করে নাই। ভাই আমি যদি একটা জিনিস আপনি একটু ধরাই দিই, 80-র দশক 90-এর দশকের দিকে সংবর্ধনা যে বিভিন্ন মাদ্রাসায় ফিলিস্তিন ফেরত যোদ্ধা মনে আছে? হ্যাঁ, ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য। শুধু তাই না, জিয়ার আমলে জিয়ার আমলে গিয়ে যুদ্ধ করেছে। প্রথম বাংলাদেশের ফিলিস্তিনিতে যুদ্ধ করে জিয়ার আমলে গিয়ে প্রথম। কিন্তু অদ্ভুত তথ্য দেখেছেন, কার বিরুদ্ধে যুদ্ধ করেছে? ইসরায়েল। কিন্তু সেই ফিলিস্তিন যার জন্য বাংলাদেশের মানুষ জান প্রাণ, তারা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, আজও নেই। ফিলিস্তিনি মুসলমানেরা না তখন আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, না এখন আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে আছে। কিন্তু ইসরায়েল কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের প্রথম স্বীকৃতি দানকারী দেশ, যদি আমরা সেটা স্বীকৃতি নাই। এমনকি ভারতের সাথে যুদ্ধে আমাদের একজন জেনারেল ছিল, একজন জেনারেল ছিল ইহুদি, জেনারেল জ্যাকব। আবার ইসরায়েল আমাদের 1971-এ মুক্তিযুদ্ধে আমাদের সরাসরি ভারতের মাধ্যমে সহযোগিতা করেছে, অস্ত্র দিয়ে, তথ্য দিয়ে সহযোগিতা করেছে। লং রেঞ্জ মিসাইল যেগুলো দিছিল ভারতরে, ওইটা দিয়েই তো মারছে পাকিস্তান, আমাদের সহযোগিতা করেছে। কিন্তু আজকে দেখেন, সেই ইসরায়েলকে আমরা অ্যাভয়েড করেছি। শেখ হাসিনা সরকার সেখানে ইসরায়েলি ওটা তুলে দিয়েছিল, এখন এটা আবার যুক্ত করেছে। ইসরায়েল না গেলে তাদের কি কষ্টটা হবে? আর আমাদের ইসরায়েলি নিবে নাকি? আরে ভাই, আমাদের ভারতের আমাদের আমাদের প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী উপদেশটাকে ভারতে ঢুকতে দেয় না সার্ক ভিসা থাকার পরে। সেই দেশের মানুষ ইসরায়েল ঢুকতে দিবে? ইসরায়েলের কি লাভ হবে? আর ইসরায়েল যখন বাংলাদেশে ঢুকবে, ওর সাথে আমার সম্পর্ক আছে কিনা, ইসরায়েল থার্ড কান্ট্রি হয়ে ঢুকবে, টের ইসরায়েল বাংলাদেশে ব্যবসা করতেছে না, ধুমসে ব্যবসা করতেছে। ইসরায়েলে কোন পণ্য নাই? ইহুদির কোন পণ্য বাংলাদেশে নাই? কোন পণ্যটা বাংলাদেশের না? ওষুধ তো সবই। ভাগ্যিস ইসরায়েল পৃথিবীতে কিছু ওষুধ মাগনা মালিকানা ছেড়ে দিয়েছে, নাহলে তো এগুলো কিনা খাইতে হইতো। তারা ওগুলো দাবি রাখতো কম্পিউটারের মতো, টাকা দিতে হইতো তাদের। ইসরায়েল তো এগুলো ছাড় দিয়েছে। যাই হোক, ইসরায়েল যে অভিযোগটা আমাদের বিরুদ্ধে করেছে, এটা অবশ্যই সত্যতা আছে, এবং তার যে মন্তব্যটা সারা পৃথিবী গ্রহণ করবে। এবং অবশ্যই আমাদের দেশে বিনিয়োগে বাধা হবে, আমাদের ভিসাতে বাধা হবে, কারণ হামাসের ঘাঁটি তো, এটা তো সারা পৃথিবীতে হামাস যে সমস্ত দেশে নিষিদ্ধ, সেই দেশ আমাদেরকে মার্কিং এ রাখবে। আর ইসরায়েল বলা মানে কি? এটা আমেরিকা বলা। ইসরায়েল বলা মানে কি? এটা হলো ইউরোপীয় ইউনিয়ন বলা। ইসরায়েল বলা মানে কি? এটা অস্ট্রেলিয়া বলা। যে যাই বলুক, গপ্প করুক, দিন শেষে তারা এটা গুরুত্ব দিয়ে নিবে, কারণ মন্ডলের কথাই মানুষ শুনবে, কামলার কথা শুনবে না। আর এদের যে ভাষা, সারাদিন যেভাবে ইসরায়েলের বিরোধিতা করে, সারাদিন যেভাবে ভারতের বিরোধিতা করে, এখন এই যে ফাত্রামি শুরু করে দিয়েছে বর্তমানে মৌলবীরা, খায় সারাদিন লিল্লা। ইসরায়েলের আর কি ফুটবলের পতাকা ওড়ানো যাবে না, এর জন্য তারা আইএসের পতাকা ওড়ানো শুরু করেছে। এটা এটা খুব ভালো লক্ষণ না। এটা খুব বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য আমার কেন যেন এখন মনে হচ্ছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমি একবার বলেছিলাম যে বাংলাদেশকে কয়েকটা ভাগে ভাগ করবে, সেটা আলোচনা হচ্ছে ইসরায়েল। আমার সেটা ভিডিও আছে, তখন ভয়েস অফ এথিস্ট ওই চ্যানেলের নাম। বর্তমানে এই চ্যানেল নাম হলো ভয়েস অফ ফ্যাক্ট। সেখানে আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই বলেছিলাম যে এই বাংলাদেশকে ভাগ করে ফেলবে। এটা আমার এখন মনে হচ্ছে যে বাংলাদেশ চরম অর্থকষ্টে পড়ে যাবে কিছুদিনের মধ্যে। ভারত কিন্তু গেমটা খেলে দিয়েছে, কূটনৈতিক চাল ইসরায়েলের এই আপনার কথার কথা আমি একটা মিনিট আপনার কাছে সময় নেই। আপনি যে বলেন যে ইসরায়েলের ওই ইয়েটা তুলে দিছে, আওয়ামী লীগ সরকার তুলে দিছে, এখন আবার লাগাইছে। আমাদের ইসরায়েল কি চোখে দেখে? আপনারা একটা মিনিটের ভিতরে আমি বলি, 2010-এ আমি বাংলাদেশ যাব, আমার ফরাসি পাসপোর্ট সবকিছু, আমার টার্মিনাল 2, ফ্রান্সের টার্মিনাল 2 থেকে আমার বিমানে উঠতে হবে ভোর 4:30টায়। রাতের 2:30টায় আমি যে ট্যাক্সি নিছি, সে আমার টার্মিনাল 3-তে নামাই দিছে ভুলে। আমি ওখানে ঢুকে গেছি, ঢুকে যাওয়ার পরে কি পুরা ওই জায়গার মধ্যে লোকজন নাই, একটা জায়গায় দেখতেছি শুধু চেক ইন হয়ে গেছে, সব ঢুকতেছে। আমি আর আমার এক ফ্রেন্ড ছিল, ব্যাগ ট্যাগ নিয়ে ওখানে বসলাম, টিকিট মিলেই পাইতেছি না আমরা। ফ্লাইট একই সেম, কিন্তু এই ফ্লাইট সেই ফ্লাইট না। কি নাম লেখা এই ফ্লাইটের নামও পড়তে হয়, সব তো হিব্রু ভাষায়। হঠাৎ দেখি ভাই 25-30 জন, সব রাইফেল নয়, ঘিরা ধরছে আমাদের দুইজনের। ডিরেক্ট আইসা জিজ্ঞাসা করতে, তারা পাকিস্তানি না বাংলাদেশ? কারণটা কি পাকিস্তানি না বাংলাদেশ? পরে আমি বললাম যে আমি ফ্রেঞ্চ বলার পরে আরেকজন বলতেছে যে হ্যাঁ হ্যাঁ বায়োমেট্রিক, ও ফ্রেঞ্চ বলতেছে। আমারে বলতেছে পড়াইসা বলতে, তুই কই যাবি? আচ্ছা বাংলাদেশ যাবো। এটা তো ইসরায়েল যাবে এখান থেকে ফ্লাইট, তোরা এখানে কেন? পরে আমার মেজাজ খারাপ, জানি না কেন, আমি চাইলে ইসরায়েল যাইতে পারবো না যদি টিকিট থাকে। বলে যে হ্যাঁ ফরাসি পাসপোর্টে তুই যাইতে পারবি, কোনো সমস্যা নেই, ফরাসি পাসপোর্ট, ইউরোপিয়ান পাসপোর্ট তুই যাইতে পারবি, মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওইটা না। তবে তুই বাংলাদেশি পাসপোর্টে, পাকিস্তানি পাসপোর্টে তুই ইসরায়েল ঢুকতে পারবি না। তাই বললাম যে এখন দেখ, আমাকে তো বলছে না এটা 3rd টার্মিনাল, তোর ফ্লাইট হচ্ছে 2 নম্বর টার্মিনালে। 2 জন অফিসার দিয়া তারা নিজস্ব গাড়ি দিয়ে আবার আমার নাম্বার 2 টার্মিনালে দিয়ে আসছে। এই হচ্ছে ইসরায়েল। তো ওইটা বললাম না, আমাদের কি চোখে দেখে। আমাদের শুধু ইসরায়েল না,
ইসরায়েল কেন দেখবেন তাহলে আপনারে বলি আমি, বছর খানিক আগে মানে 25 সালের মাঝামাঝি সময় আমি কি তাজাকিস্তান যাব, ঠিক আছে, প্ল্যান করলাম। তা আমি 7 দিন আগে দেখলাম, অ্যাপ্লাই করছি 7 দিন আগে। তো ওরা সর্বোচ্চ ওয়ার্কিং ডে 7 ডেজ সম্ভবত। আমার একটা ইমেল আসছে, আমি খুশি হয়ে যাক, ভালো হয়েছে, তাহলে তো পেয়ে গেছি ই ভিসা। খুলে দেখি লেখা আছে যে বাংলাদেশিদের জন্য ই ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। আরো মজা তথ্য দেই, পরে ভাবলাম যে উগান্ডাতে যাই একটু ঘুরতে, কাম নাই তো, ঘুরতে ভিসা তো এক দেশের একবার হয় না, উগান্ডাতে যাই। উগান্ডা একটা দেশ, তা আমি আগেই জানি যে এটা তো পোর্ট এন্ট্রি। ও মা, ওইখানে ইমেল করে দেখি এখন নাই, ওই অপশন তুলে দিছে। মানে উগান্ডার মতো একটা দেশ, উগান্ডা, জাম্বিয়া, আফ্রিকার দেশগুলো না খায় থাকে, ঠিক আছে, এগুলো দেশে এখন আমাদের ই ভিসা ক্যান্সেল, ভিসা নিয়ে আসতে হবে। তাহলে আমাদের ইসরায়েল কবে, ইসরায়েল আমাদের জায়গা দিবে? এদের যদি বাংলাদেশিদের কোথায় জায়গা দেবে? আর এখন তো আরো কমে গেছে, এখন তো মানুষ জানে যে বাংলাদেশের অবস্থা। আর এই যে যেটা আপনি বললেন যে ইসরায়েলের রাষ্ট্রদূত যেটা বললো, সে কিন্তু এক ঢেলে কয়েকটা পাখি মেরে দিছে। মানে এক ঢেলে এক পাখি মারে নাই, অর্থাৎ অদূর ভবিষ্যতে বাংলাদেশে ইসরায়েল আক্রমণ করবে, সে রাস্তা ক্লিয়ার। বাংলাদেশে বিনিয়োগ হবে না, সেই রাস্তা ক্লিয়ার। গার্মেন্টস ধ্বংস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গার্মেন্টস ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়, ভারতের জন্য একটা রুট খুলে দিল, সুবিধা করে দিল অদূর ভবিষ্যতে। মানে এটা কিন্তু একটা সুন্দর গেম খেলে দিয়েছে, এটা বুঝতেই পারলো না আমাদের বাংলাদেশের কূটনীতিবিদরা। একটা এখন কোথায় আমাদের জাতীয় ভাইয়া তারেক ভাইয়া, মুসলেকা ভাইয়া, উপদেষ্টারা কোথায়? একটা তো বিবৃতি দিলে দেখলাম না, জয় বাংলা স্লোগান দিলে দিয়ে খাবলা দিয়ে আসে। আরেকটা জিনিস দেখেন, আমার ভাবির বললো তো সব পাগলা, তাই না? 32 নম্বর ভাঙ্গে, এটা ভাঙ্গে, ওইটা ভাঙ্গে, এটা করে, ওইটা পাগলার অসুখ, পাগলার বিবৃতি দেয় না। তার মানে বোঝা গেল, এই যে যত পাগলামি ফাত্রামি মিছিল মিটিং দেখেন, সব একই জায়গা থেকে মিটিং হয়, একই জায়গা থেকে সার্কুলেশন হয়, পরে বলে তুমি এটা করবা, আজকে জামাত এটা করবা, হেফাজত এটা করবা, চামড়া নাইপির এটা করবা, ভাবির পোলার এটা করবা, তারপরে কি এই যে ন্যাশনাল কটকটি পার্টি একই। তারপর আবার কেমনে এত বড় একটা কথা, কয়দিন হচ্ছে আজকে? 3 দিন, 72 ঘন্টা পার হয়ে গেছে, একটা বিবৃতি দেখেছেন কারো এই ব্যাপারে? হামাস নাই বা আছে, কারি স্বতন্ত্র পার্টি কেউ বিবৃতি দেয় নাই। এই যে আমরা এই কথা বলতেছি, হায়দ্রাবাদ বললো যে আমরা এই কথা বলতেছি, আমরাই শুনতেছি। সাথে মৌলভীরে দেখছেন তো, সাথে মাতাল তালা ঠিক, জামাল ফিরে পাগলা, ডিমের আলি 5টায় কিনে 3টায় বেছে, বুঝতে পারছেন? আর 3টায় কিনা 5টা বেছে না। দেখেন মসজিদের কোন মসজিদের মেম্বরের শুক্রবারে কোনো মিছিল, আমি শুক্রবার পর্যন্ত অপেক্ষা করছি যে দেখি তারা কিছু বলে কিনা। মৌলভীরা যে এত বোধাই, মানে কিছু বোঝে না তারা, মাদ্রাসা তারা। এরা ভারত হলে খুব লাভ, ইসরায়েল নিয়ে তো লাভ করে, কেন এই বিবৃতি দিল না কেন? এখন কোনো কলাম বাইর করে নাই। এই যে ইয়ে দেখছেন, এর প্রথম আলো, ওয়াশিফিক ফরশিফিক, এদের কোনো কলাম বাইর করতে দেখছেন? নাই, কোনো কলাম নাই, কোনো ইউটিউব কন্টেন্ট নাই, কিচ্ছু নাই, কোনো ভিডিও নাই, সব বদলে গেছে। কারণ ওই যে বলেছিলাম যে ভারত হলো বাংলাদেশের জন্য নিরীহ শক্তিশালী প্রতিবেশী। ইসরায়েল তো তা মানবে না। ইসরায়েল তো হলো সেই বিলাই যে আগে গামছা মারে। ইসরায়েলের তো ডিফেন্সিভ কোনো সিস্টেম নাই। আর ও ইতালির মতো ফুটবল খেলে না, ও ডাইরেক্ট ব্রাজিলের মতো খেলে। তা আবার কোন ব্রাজিল? যে ব্রাজিল তো আমাদের গোল টোল খায়, ইসরায়েল গোল খেতে রাজি না, ঠিক আছে? ও ডিফেন্সিভ খেলবেও না, ডাইরেক্ট যাবে এবং গোল করে আসবে। তো আমাদের দেশের পরিস্থিতি আসলেই খারাপ। এবং এটা দেখেন, ওই যে বলছিলাম যে ভারত একটা সুন্দর একটা ভারতের চাণক্য নীতি খেলে দিল, বুঝতেই পারলো না। কিন্তু এটা কিন্তু এর সাথে ভারতের একটা যোগসূত্র আছে। এবং দেখেন ভারত কি চালটা খেলে দিল, আপনি ভারতের নামই নিতে পারবেন না। এই যে আমি বোধহয় প্রথম নিলাম, কেউ নেও নাই। এটা কিন্তু ভারত কিন্তু দেখেন, আপনি ভারতের দোষও দিতে পারবেন না, কিন্তু গেমটা কিন্তু যা খেলার সে খেলে দিয়েছে। এবং এটার ফল আমাদের আজ হোক কাল হোক, এই যে ইসরায়েলের রাষ্ট্রদূত কথাটা বলেছে, এটার ফল আজ হোক কাল হোক, এটার কুফল আমাদের ভুগতে হবেই, হবেই, হবেই। মাসুদ ভাই, ফরিদ ভাই, আপনাদের স্মরণ আছে কিনা জানি না, লোকটার নামটা আমার স্মরণ নাই, কিন্তু বিএনপির একসময় তথ্যমন্ত্রী ছিলেন, লম্বা লম্বা একটু চুল, চিকনা চাকটা মানুষ, লম্বা চুল, কি জানি এটা নাম, ওনার নামটা আমি ভুলে গেছি। ও তথ্যমন্ত্রী, ওনাকে যখন তথ্যমন্ত্রী করা হলো তখন উনি বললো যে ভাইরে আমি আছি নাজমুল হুদা। না 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 না, উনি বয়স্ক বয়স্ক মানুষ, তার বয়স খুব শিক্ষিত, খুব ভদ্র ভাষায় কথা বলে। বিএনপি বর্ষিয়ান না, আমি ভুলে গেছি। এবং আমার খুব পছন্দ, ওই লোকটাকে খুব পছন্দ, কথাবার্তা বড় বড় চুল, বড় 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 চুল। হ্যাঁ, আমি একটা তলোয়ারের উপরে আছি ভাই, তলোয়ারের তো এক পাশে ধার, কিন্তু যেটা বলতে দুই পাশেই ধার, আমি কইলেও দোষ, না কইলেও দোষ। আমারও বানাইছে তথ্যমন্ত্রী, সাংবাদিক সম্মেলনে উনি এই কথাটা বলছিল। তো ওনার মতোই বিএনপির অবস্থাটা বেশি কি জানেন? আওয়ামী লীগের নিষিদ্ধ করছিল কে? রাজনীতি নিষিদ্ধ করলো কে? ইনুস কাকা। তার ওইটা রাখতে যায়, এখন বিএনপি সংসদে পাশ করলো, এখন বিএনপি পড়ে গেছে উভয় সংকটে, না পারতেছে এটারে গিলতে, না পারতেছে ফেলতে। এখন ঘটনা এসে যে আমরা যেমন গুপ্ত করি না, জামাতের গুপ্ত বলি, অমুকের গুপ্ত বলি, আমার আওয়ামী লীগের গুপ্ত বলার কিন্তু কেউ নেই। আওয়ামী লীগ তো গুপ্ত না, ওদের তো নিষিদ্ধ করে রাখছে, নিষিদ্ধ অবস্থায় তারা মিছিল মিটিং করে, আপনি গুপ্ত বলবেন কেমনে? গুপ্ত তো যেটা পলায়া থেকে লুঙ্গির নিচে থেকে করে।
এখন গত 3 দিন আগে 77টা মিছিল হয়েছে সারা বাংলাদেশে, আজকেও সারাদিন মিছিল হইতেছে। বাংলাদেশের যতগুলো থানা আছে 460টা থানার কোন একটা থানায় আপনার সর্বোচ্চ 50 জনের বেশি নাই পুলিশ। তো পুলিশ 50 জন থাকলে কাজে থাকে হয়তো ধরেন 15 জন, বাকিগুলো কেউ ছুটিতে থাকে, কেউ ডিউটি শেষ, 8 ঘন্টা 10 ঘন্টার উপর ডিউটি নেই। 50টা ছেলে নামে যদি মিছিল করে, সাহস নিয়ে দাঁড়ায় যায়, তাহলে পুলিশও কিছু করবে না। কারণ পুলিশ 5 জন সন্ত্রাসী, 5 জন জাপটাবাজ ধরতে গেলে পুলিশ মাইর খায়। এখানে পুলিশ কি ধরবো? আওয়ামী লীগ ছাত্রলীগের পোলা পাইন্ডে। তো এই জন্য আমার যেটা মনে হয়, স্বরাষ্ট্রমন্ত্রী কইলে যে সংসদে দাঁড়ায় দূরবীন দিয়ে আওয়ামী লীগ টোকাইয়া পাওয়া যায় না। আবার সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয় যে আক্রমণ হইতে পারে, এরা মিছিল মিটিং করবে, পুলিশকে সাবধান। কারণ পুলিশেরা এরা আগেই ভয় লাগাই দিতেছে। বিএনপি পুলিশে ভয় লাগাই দিয়ে, বাবারে তোরা সামনে যাইতে হয়তো মাইরা দিব। আবার ওইদিকে শুনি যে শেখ হাসিনার কাছে ওনারা চাহিদা পত্র পাঠাইছে। ওই যে লেখা থাকে না বাংলাদেশের টাকায়, চাহিলে মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকে, এরকম চাহিদা পত্র পাঠাইছে যে নেত্রী, আপনাকে আমরা নেত্রী মানি, আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, এটাও মানি, আওয়ামী লীগ এই দেশের স্বাধীনতা যুদ্ধে ছিল, এটাও মানি, সব মানি, আপনারা এসে রাজনীতি করেন, তবে আমরা 5 বছর ক্ষমতায় থাকুন, এইটা নিয়ে ডিস্টার্ব করেন না, আপনারা খালি জামাত আর এনসিপি রে মারবেন, বাকি আমরা সরকার চালাম। মানে ঘটনা হিসেবে ওনারা শেখ হাসিনার প্রস্তাব দিচ্ছে, আপনারা আমাদের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবেন। কারণ ওনাদের তো এই মুরুদও নাই যে জামাতের ঠেকানো। জামাত তো বহুত বড় সংগঠন, এনসিপি ঠেকানোর মুরুদি বিএনপির নেই, কারণ এরা নিজেরাই যুদ্ধে আছে। 23 তারিখ, এর ভিতরে আপনি যে একটা জিনিস খেয়াল করেন, গত 1 সপ্তাহ ধরে শেখ হাসিনার কোনো ভয়েস নাই, খেয়াল করছেন কিনা জানি না। 1 সপ্তাহ আগে উনি 3 মিনিটের একটা ভয়েস ছিল, এই প্রতিষ্ঠা বার্ষিকীটা, সেগুলো নিয়ে একটা 3 মিনিটের ভয়েস, এরপর নিশ্চুপ। কাহিনীটা কি? আবার এই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, আওয়ামী লীগ নিয়ে ইন্ডিয়ান যত প্রতিষ্ঠিত পত্রিকা, এগুলো তো আছেই আছে, ইউরোপ আমেরিকার পত্রিকাগুলো তো বিভিন্ন আর্টিকেল ছাপা হচ্ছে। লামন, ফ্রান্সের পত্রিকা লামন্দে ছাপা হইলো, হঠাৎ করে 3 দিন আগে আইসা গেল নিউজ যে 48% বাড়তি হয়েছে সুইস ব্যাংকের টাকা জমা গত 1 বছরে, 48%। এবং এই নিউজ কিন্তু বাংলাদেশের পত্রিকা আগে করে না, এগুলো করছে ইন্টারন্যাশনাল পত্রিকা আগে, টাইমস থেকে শুরু করে ইউকের পত্রিকা, ইউরোপের পত্রিকা, ওখান থেকে আইনা এবার করছে বাংলাদেশ। এগুলো কিসের আলামত বুঝেন? আলামত গুলো সব একটু বুঝেন। তা সরকার ভয়ে থাকবে না কেন? কারণ এই সরকার তো আইসা তো এমন কোনো ভালো কাম করে নাই যে পাবলিক তার পক্ষে থাকবে। আওয়ামী লীগ কিচ্ছু করা লাগতেছে না তো, আওয়ামী লীগ চুপচাপ বাদাম খাইতেছে, কিন্তু পাবলিকই বিচার করতেছে। আরে দেখছো নি অবস্থা, এতদিন তো বানাইছে ইউনুসের ফেরেস্তা, এখানে ফেরেস্তার আমলে 48%। আওয়ামী লীগ যেগুলো পতনের পরে কইছিল যে দুর্নীতিবাজ ইউনুস, টিকা পাইবো না, দেশ ধ্বংস, সব পাইতেছে না মানুষ। আওয়ামী লীগ কিছু করার, পাবলিকই কয়, এইটাই ভয় ধরছে বিএনপির ভয় এইটাতে। আওয়ামী লীগ হয়তো দেখবেন যে 23 তারিখে 32 নাম্বার এখন ওনারা ঘেরাও করতেছে, 32 নাম্বার দিকে আওয়ামী লীগ যাবেও না, অন্য জায়গা দিয়ে মিছিল করে দিবে, অন্যান্য জায়গায় বড় বড় মিছিল করবে, 100, 200, 300। আজকে চিটাঙে দেখেন এক মেয়ে মিছিলের নেতৃত্ব দিতেছে, গত পরশুদিন আরেক জায়গায় হাজবেন্ড ওয়াইফ একজন আরেকজনের হাত ধরে মিছিল করতেছে। কিসের আলামত এগুলা ভাই? এগুলাই আলামত। আর আওয়ামী লীগ ছাত্রলীগের পোলাপান যদি সাহস করে আরেকবার দাঁড়ায় যায় না, এটা ঠেকাইতে পারবে না বিএনপি, এটা বিএনপিও ভালো করে জানে, জামাতও জানে। আর জামাত ঠেকাইতে যাবে না, ওরা হচ্ছে চালু মাল। জামাতের কথা যে বাইরে ভাই আমার দরকার নাই, তোরা মারামারি কর, আমরা চুপচাপ যে 2টা 4টা 5টা করে আসন পামু, এটাই আমাদের জন্য যথেষ্ট। জামাত আছে ওই দাম ভাই। আর এনসিপি গুলো মূর্খ না, ওই যে এক মূর্খ আইসে না লন্ডনে ভাই, যেটা বাংলাদেশে থেকে ভয় কারে দেখাস আঙ্গুল দিয়া, এখানে লন্ডনে ডিমের ভয়ে সে জান শেষ। আবার আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা দেখেন, এখানে সাদেক কাইম আসছে, কিন্তু সাদেক কাইমের দিকে কিন্তু একটা ডিমও যায় নাই ভাই। সাদেক কাইমের নিরাপত্তা নিয়েও কোনো সমস্যা নাই, কারণ এখানে তো এরা আইছে তো জামাতের দাওয়াতে, জামাত দাওয়াতে আইনা ওই হারামজাদারে দিছে সামনে যে ডিম তুই খা। ঠিক সেম ঘটনাটা আমেরিকাতেও ঘটছিল, মনে আছে? তো জামাতের কান্দে ভর দিয়া তো বিভিন্ন জায়গায় আইতেছে, জামাত আছে চুপ, জামাতের কথা যে আমরা একটু চুপচাপ থাই, শয়তানি তো ওরা ভিতরে করে, আমরা আবার গুপ্ত হইয়া যাবো, আবার লুঙ্গির নিচে ঢুকবো, শাড়ির তলায় ঢুকবো। এই জন্যই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ভয়, কারণ দেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না। সর্বশেষ যে আকাণ্ডা করছে, ওই যে এক মন্ত্রী তার পোলা বাইগনা বউ নিজের নামে গোটা গ্রাম উপজেলা করছে, কেউ কিছু করতে পারছে? শেষ পর্যন্ত এই আমাদের পরাধীন প্রধানমন্ত্রীকে ফোন দিতে বাধ্য হয়েছেন। তাহলে ওই এমপি আর প্রতিমন্ত্রী কত হ্যাডামশালী। আপনার যে আছে না, ওনাদের যে
চেয়ারম্যানের নিচে যেটা আছে ফখরুল ইসলাম আলমগীর, উনি কোন মন্ত্রণালয়ে আছেন কেউ জানেন আপনারা ভালো মতো? ওনার কোনো সাউন্ড আছে? ওনারা চাইতেছে যে বাবারে সম্মানের সহিত সরকারও জায়গা, আমরাও রিটায়ারমেন্টে জায়গা, আর দরকার নাই সাইরা দেমা কাইন্দাবাসী অবস্থা। শুধু এখন দরকার আওয়ামী লীগ একটা বড় ধরনের ধাক্কা, আর একবার যদি একটা ধাক্কা দেয় এই ধাক্কা সামাল দিতে বিএনপি পারবে না। তবে আওয়ামী লীগও এখন ওই যে রৈশা রৈশা খেলতেছে, এটাই হচ্ছে কাহিনী। নমস্কার, আমি তরুণ ঘোষ। কাল রাতেই খবর পেয়েছি, কিন্তু অত রাতে আর ভিডিও আমি করিনি, কারণ দেখার লোক থাকবে না। এনসিপির কালা পাঠা হাসনাত আব্দুল্লাহ সে লন্ডনে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক হয়েছে। কালকে আটক হয়েছে, এখনো পর্যন্ত ছাড়া পায়নি। এখন এরা তো মব করতে করতে এত অভ্যেস হয়ে গিয়েছে যে লন্ডনে গিয়েও মব করতে শুরু করে দিয়েছে। তার বন্ধু বান্ধব 7-8 জন মিলে একটা বাইকারকে তারা ধরে মারধর করে তাকে ছুরিকাঘাত করে তার মোবাইল কেড়ে নিয়ে চলে গিয়েছে। আমি পুরো ঘটনাটি আপনাদের পড়ে শোনাচ্ছি, তারপরে একটা আওয়ামী লীগ নেতার আমি বক্তব্য লন্ডন থেকে আমি আপনাদের শোনাবো ভিডিওটা। ওই ভিডিওটার জন্য অপেক্ষা করুন। আগে আমি ফ্যাক্টটা বলছি। লন্ডন প্রতিনিধি, যুক্তরাজ্যের এক বাঙালি যুবকের ওপর হামলার অভিযোগ ঘিরে নতুন করে আলোচনায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এমপি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি ল্যাবে কর্মরত জুবায়ের আহমেদ গত শুক্রবার 19শে জুন বিকেল 4টের দিকে কাজ সেরে মোটরবাইকে বাড়ি ফেরার পথে একটি গাড়ি তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে বলে জানা যায়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ওই মোটরসাইকেল চালক গাড়িটির পিছু নেয়। গাড়িটি একটি গ্রামীণ সড়কে গিয়ে থামার পর সেখান থেকে 8 জন ব্যক্তি